KTV Originals। শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই এসএনইউ, কো-প্রেজেন্টেড বাই জ্যাক অলিভার। রুদ্ধশ্বাস ম্যাচ, তবে রুদ্ধশ্বাস ম্যাচ হলেও শেষ হাসলেন বেন স্টোকস রাই। একটা সময় মনে হচ্ছিল যে কোথাও গিয়ে 2010-এর মোহালির কি ফ্ল্যাশব্যাক হচ্ছে, মানে রোলটা খালি চেঞ্জ হয়ে যাচ্ছে কি এখানে। ভিভিএস লক্ষ্মণের রোলটা রবীন্দ্র জাদেজা পালন করছেন, ঈশান শর্মার রোলটা শেয়ার্ড বাই মোহাম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরা। সেটা ভাবতে ভাবতেই অঘটনটা ঘটে গেল এবং শেষে একদম প্লে ডাউন হয়ে গেলেন এক্ষেত্রে মোহাম্মদ সিরাজ। ভারত পরাজিত এবং এই সিরিজে 2-1 এগিয়ে গেল ইংল্যান্ড। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, স্বাগত। জয়দীপ, আমার মনে হলো যে আমরা লর্ডস মাঠে হয়তো নেই, আমরা এখানে কলকাতায় পোদ্দার কোর্টের অফিসে বসে আছি, কিন্তু যেন লর্ডস মাঠে তৈরি হওয়া একটা শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডির একটা অংশ যেন আমরা সবাই হয়ে গেলাম টুকরো টুকরো করে। যারা এই স্টেডিয়াম বুলেটিন দেখছেন, যারা বাড়িতে বসে টেলিভিশন দেখলেন, মোবাইলে দেখলেন, বহু বছর পরে ভারতীয় ক্রিকেটে একটা ম্যাচ দেখলাম যেটা জেনুইনলি রুদ্ধশ্বাস, নাটকীয়, এবং শেষ অবধি যখন দেওয়া হচ্ছিল যে কি হতে পারে ম্যাচে, তখন এমনকি লোকে বলছিল এটা 1% বলছিল এটা টাইটেস্ট ম্যাচ হতে পারে, কারণ প্রথম ইনিংসে দুটো টিমের রান হয়ে গেছিল 387। এখানে বলছিল টাইটেস্ট ম্যাচ হতে পারে। এমন একটা ম্যাচ ভাবা যায় না। তুমি ঠিকই বলছিলে যে ওই মোহালির ম্যাচটার মতো। ওই ম্যাচটাতে আমি প্রেস বক্সে ছিলাম। তারপরে প্রজ্ঞান ওঝাকে নিয়ে ভিভিএস লক্ষ্মণ রানটা তোলেন এবং ম্যাচটা শেষ হওয়ার পর ভিভিএস লক্ষ্মণকে যখন আমরা খুঁজতে যাই কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তিনি প্রেস কনফারেন্সে আসেননি, কোথাও আসেননি। গিয়ে দেখলাম অনেক কোনায় একটা ঘরে ফিজিওর রুমে তিনি শুয়ে আছেন, তার প্রায় কথা বলার মতো অবস্থা নেই ম্যাচটা জিতিয়ে। রবীন্দ্র জাদেজা আজকে অসাধারণ খেলেছেন। আমি শুধু 5 নম্বর, আমার মনে হয় অনেক ভারতীয় ক্রীড়ামোদী তার কাছ থেকে 5 নম্বর কাটবেন 100 থেকে, যে যখন জসপ্রীত বুমরা সেট হয়ে গেছেন তখন তিনি একটু চান্স নিলেন না কেন? কারণ ভারতের তো কিছু হারানোর নেই, হারানোর আছে ইংল্যান্ডের। ভারত তো ম্যাচটা হেরেই গেছিল 4টে উইকেট লাঞ্চের আগে হারিয়ে। তখন তিনি যদি 2-1টা বাউন্ডারি চেষ্টা করতেন যখন বুমরা সেট হয়ে গেছেন, তখন তাহলে কিন্তু হয়তো রানটা আরও কমে আসতো। কারণ বুমরা 54 বল খেলেছেন। তুমি তো জসপ্রীত বুমরাকে 54 বল খেলেছেন এক্সপেক্ট করতে পারো না, কারণ তার টেস্ট ক্রিকেটে অ্যাভারেজটা প্রায় চন্দ্রশেখরের মতো। আমি চন্দ্রশেখরের টেস্ট ক্রিকেটে অ্যাভারেজ 4.1, বুমরার 6.8। এমন লোক যিনি ব্যাট করতে গেলে কেউ ফোন করলে ড্রেসিং রুম বলবে ধরে রাখুন গেছে, এক্ষুনি আসবে, সেই লোক 54টা বল ডিফেন্ড করেছেন। এটা তো ক্যালকুলেশনে থাকতে পারে না। যেটা যে একটু আগে মারলে বুমরার এই 54 বল থাকাটা অনেক সার্থকতা পেত। অবশ্যই। তবে যাই হোক, শেষ পর্যন্ত ভারতের হার। আর এখানে ইংল্যান্ড ট্যাকটিক্স নিয়ে আলোচনা হচ্ছে। সুনীল গাভাস্করও এর আগে কিন্তু আওয়াজ তুলেছেন। এটা অবশ্যই আলোচনার বিষয় হতেই পারে যে যেভাবে তারা ফিল্ড সেট আপ করেছেন এবং ক্রমাগত বাউন্সার দিয়ে গেছেন। দুদিন আগে যখন ভারতের ফার্স্ট ইনিংস হচ্ছিল সেখানে 6 জন ফিল্ডার অন সাইডে রেখে বাউন্সার দিচ্ছেন ক্রমশ জোফরা আর্চার। এই যে সেই পুরনো 1932-33 বডি লাইন সিরিজকে নিয়ে আসা আক্রমণাত্মক মেজাজে, এটা কীভাবে দেখছেন? না, গাভাস্কর বলছেন সৌরভ গাঙ্গুলি টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান। দেখুন, এটা তো আম্পায়াররা দেখবেন। আম্পায়াররা লেগ সাইডে, অন সাইডে ফিল্ডিংয়ের ব্যাপারে, তো ফিল্ডিংয়ের ব্যাপারে যদি তারা বেশি ফিল্ডার অনে রেখে থাকে, এটা তো আম্পায়ারদের দেখা উচিত। আম্পায়ার দেখবে, দেখে বলবেন। আমি কোনো কারণে আম্পায়ার দেখলেন না, ম্যাচ রেফারি দেখবেন কি থার্ড আম্পায়ার দেখবেন। এটা সৌরভ গাঙ্গুলি তো অনেক দূরের লোক। এখানে সৌরভ গাঙ্গুলি আবার একটা কবে মিটিং হবে তখন কথা বলবেন। যে ভঙ্গিতে বেন স্টোকস টানা শর্ট পিচ বল করে গেছেন বুমরাকে, তাতে আমি বলবো যে ইংল্যান্ড ক্রিকেটের অবস্থাটা কোথায় দাঁড়িয়েছে সেটা বোঝা যাচ্ছে। অ্যান্ডারসন বা ব্রডকে কিন্তু এটা করতে হয়নি। যেভাবে দুটো ফিল্ডার, একজন ফরওয়ার্ড শর্ট লেগ, একজন ব্যাকওয়ার্ড শর্ট লেগ রেখে টানা 16টা টোটাল বল, 16টা শর্ট পিচ বল করেছেন বুমরাকে। টেস্ট ক্রিকেটের অলিখিত নিয়ম হচ্ছে, টেস্ট ক্রিকেট না, মাফ করবেন, আন্তর্জাতিক ক্রিকেটের, যেটা টেলেন্ডারকে কিন্তু বাউন্সার, স্পেশালি একজন ফাস্ট বোলার টেলেন্ডারকে বাউন্সার করে না। কতগুলো অলিখিত নিয়ম, এবং একাধবার যদি বা করে, তার বেশি করে না। এটা স্পোর্টসম্যান স্পিরিটের মধ্যে পড়ে না। সেগুলোকে সব জলাঞ্জলি দিয়ে ক্রিকেটের ধাত্রীভূমি ইংল্যান্ড, তার হোম অফ ক্রিকেট হচ্ছে লর্ডস, সে মাঠে
স্টোকসরা যা করলেন, স্টোকস আর্চাররা, তাতে মনে হলো যে ইংল্যান্ড কতটা বিপন্ন ছিল, বোধহয় ভারতের চেয়েও বেশি বিপন্ন ছিল। অবশ্যই বিপন্ন ছিল, সেটা বোঝাই যাচ্ছিল। এবং শেষ একদম ম্যাচের শেষ লগ্নে বেন স্টোকসের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে সেটা একদম স্পষ্টতই ধরা পড়বে। একদম মানে আমি দ্বিতীয় ইনিংসের ভারতের যদি আমাদের বোধহয় একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে, বিরতি যাওয়ার সময় হয়ে গেছে। আসলে এরকম একটা ম্যাচ বিরতি নেওয়ার ইচ্ছে করছে না, তবে বিরতি নিতে হবে। ছোট্ট বিরতি, ফিরছি খুব শীঘ্রই। ফিরে এলাম স্টেডিয়াম বুলেটিনে। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভি যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। আলোচনা চলছে এবং আলোচনা জমে উঠেছে। এই ভারতের দ্বিতীয় ইনিংস নিয়ে আলোচনা করব। একদম মানে গতকাল যখন ভারত ব্যাটিং করতে নামে, টপ অর্ডারদের ব্যর্থতাও কিন্তু এই ম্যাচ হারের অন্যতম কারণ। টপ অর্ডার বলতে গেলে প্রথমে যশস্বী জয়সওয়ালের কথায় আসবো। যথেষ্ট ট্যালেন্টেড ব্যাটার এবং একটা ভালো ইনিংস খেলেছেন এই ইংল্যান্ডের মাটিতে, কিন্তু তারপরেও যেভাবে র্যাশ শট খেলে আউট হয়েছেন যশস্বী জয়সওয়াল, সেটা কিন্তু অনেকগুলো প্রশ্নের মানে অনেক প্রশ্ন কিন্তু দেখা দিয়েছে তার এই টেম্পারমেন্ট নিয়েও। কি বলবেন? আমি বলবো যে রাজস্থান রয়্যালসের তিনি তো জোফ্রা আর্চারকে নেটে অনেক নিয়মিত খেলেছেন। জোফ্রা আর্চার বারবার করে টেস্ট ক্রিকেটে কিন্তু তার জন্য সমস্যা তৈরি করছেন, এবং সেকেন্ড ইনিংসে তাকে দেখে মনে হলো বেশ মেন্টালি র্যাটলড। কিন্তু যশস্বী জয়সওয়াল, আমি একটা টেস্ট ম্যাচ থেকে তার উপর আস্থা হারাতে রাজি নই। শুভমন গিল তো এই টেস্ট ম্যাচে 16 আর 2 রান। অনেকে বলছেন যে শুভমন গিলকে ইংল্যান্ড ধরে ফেলেছে, তাকে ভেতরে বল করছে ইংল্যান্ড, আর বাইরে শট খেলার জায়গা দিচ্ছে না, বলা ডিফিকাল্ট। তবে এই টেস্ট ম্যাচটা না খুব গুরুত্বপূর্ণ ছিল। আমার মনে হয় সিরিজটার কি আজই নিষ্পত্তি হয়ে গেল। এই ম্যাচটা ভারত জিতলে ভারতকে আটকানো খুব মুশকিল ছিল। আমার মনে হয় এখনও ভারত পরের টেস্ট ম্যাচে ম্যানচেস্টারে ফিরে আসার চেষ্টা করবে, কিন্তু ম্যানচেস্টার এত বৃষ্টিবিঘ্নিত হয়, ম্যানচেস্টার টেস্ট ম্যাচকে ধরে কোনো টিমের কামব্যাক করাটা ডিফিকাল্ট। ওটা তো ওয়াসিম আকরম রান দিয়েছেন রেনচেস্টার, সারা বছর বৃষ্টি চলে। আমি ম্যানচেস্টারটাকে ধরছি না, কিন্তু এই ম্যাচটা খুব ভাইটাল ছিল। তাই ইংল্যান্ড এতটা মানে কি বলবো বলগাহীনভাবে, ইংল্যান্ড যেভাবে, আমি আবার বলছি, লর্ডসে দাঁড়িয়ে বেন স্টোকসরা যে আচরণ করেছেন, অবশ্যই এর আগে 6 বছর আগে এই ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপ জিতেছিল, আবার কিন্তু বেন স্টোকস একটা ভুল নিয়মে, তারপর তোমার মনে আছে নিশ্চয়ই সাইমন টফেল বুঝিয়েছিলেন যে ইংল্যান্ড যে রানটা পেয়েছিল সেই রানটা ইংল্যান্ডের ছিল না। এবং কেন উইলিয়ামসন বলে, আমার পরে রবি শাস্ত্রী বলেছিলেন যে আমি যদি কেন উইলিয়ামসনের জায়গায় থাকতাম ধামাল তৈরি করে দিতাম, এবং করার মতোই ছিল। যেভাবে ইংল্যান্ড বিশ্বকাপটা জিতেছিল এই আজকে 14 জুলাই, সেটা যদি একটা কলঙ্কিত বিশ্বকাপ জেতা হয়, আজকেরটা আমি বলবো অখেলোয়াড়িচিত আচরণ দেখিয়ে জেতা। যেভাবে সিরাজকে এবং বুমরাকে টানা টার্গেট করা হয়েছে শর্ট বলে জেতার জন্যে, সেটা দেখে আমার মনে হয় ডব্লিউজি গ্রেসের সমাধিতে ডব্লিউজি গ্রেস হয়তো নড়ে চড়ে বসেছেন একদম। আর জিততে পারে অবশ্যই ইংল্যান্ড, তবে ওই মানে বীরের যেটাকে বলে না, সেই জেতার মানে আবার বলছি অ্যান্ডারসন বা ব্রডকে এগুলো করতেই হতো না। ইংল্যান্ড ক্রিকেট আজকে এত বিপন্ন অবস্থায়, জোফ্রা আর্চার সবে ইঞ্জুরি থেকে ফিরেছেন, বেন স্টোকস তিনিও ফিরেছেন। তো বেন স্টোকস 24 ওভার বল করেছেন, ভাবা যায় না। একটা সময় মনে ছিল একা বেন স্টোকস খেলছেন, এবং তিনি কতটা ডেসপারেট বারবার বোঝা ছিল। ইংল্যান্ডরা বাসবল উড়ে গেছে, বাসবল এখন আর হচ্ছে না। যেটা হচ্ছে সেটা হচ্ছে, এমনকি আমরা দেখলাম ব্রেন্ডন ম্যাকেলাম যখন ওয়াশিংটন সুন্দর ব্যাট করতে নেমেছেন, তখন দেখাচ্ছেন যে ওকে ইয়ে করো, কনস্ট্যান্টলি কথা বলো, স্লেজ করো। আমার দেখে খুব মজা লাগলো যে ইংল্যান্ড যে বাসবলের দাপটে জিততো সেটা এখন অন্তরিত, এখন ইংল্যান্ডকে এইসব করতে হচ্ছে। একেবারে মানে স্লেজিং এবং সনাতনী ক্রিকেট ফিরে এসছে ইংল্যান্ডে। আমি আরও একজনের কথা বলবো, ভারতীয় ব্যাটার করুণ নায়ার। তার একটা স্ট্যাটস আমি একটু শেয়ার করবো এখানে। তিনি একটা ইনিংসে তো 303 করেছিলেন এই ইংল্যান্ডের এগেনস্টেই, এবং তারপর টোটাল 13টা ইনিংস খেলেছেন তার জীবনে। 12টা ইনিংসে রান সংখ্যা 202, আর একটা ইনিংসে 303। টানা ব্যর্থ এই ইংল্যান্ড সিরিজে। হ্যাঁ, 40 রান করেছেন অবশ্যই, শুরুটা ভালো করেছেন কিন্তু ক্যাপিটালাইজ করতে পারেননি। এই ইনিংসে তার উপর এক্সপেকটেশন ছিল। করুণ নায়ার ব্যর্থ এবং টানা ব্যর্থ, এরপরেও কি তার দরজা খুলবে ম্যানচেস্টার? সাই সুদর্শনকে ফেরানো হবে কিনা আমি জানি না। করুণ নায়ার স্লিপ কর্ডনে ভালো ফিল্ডিং করেন, ওটা একটা জায়গা। করুণ নায়ার সত্যি সুযোগ পেয়েছেন 3টে টেস্ট 6টা ইনিংস, 131 রান। এটা বলা ডিফিকাল্ট যে সাই সুদর্শনকে, আমি হলে হয়তো সাই সুদর্শনকে সুযোগ দিতাম, বাহাতি ব্যাটসম্যান। কিন্তু মনে রাখতে হবে তুমি সিরিজে 1-2 পিছিয়ে আছো, তুমি কি সাই সুদর্শনকে আবার ফেরাবে, নাকি যে লোকটা 3টে টেস্ট ম্যাচ খেলে নিয়েছে সেই এক্সপিরিয়েন্স লোকটাকে আবার রাখবে? আমার মনে হয় সবচেয়ে ক্রুশিয়াল হচ্ছে 9 দিনে ঋষভ পান্তের চোট সারবে কিনা। আজকে ঋষভ পান্ত না থাকে 25 রান বাই হয়েছে, ধ্রুব জুড়েল 25 রান বাই দিয়েছেন,
তুমি হেরেছো 22 রানে, ওই 25 রানে 4 রান যদি তোমার দিয়ে হয়, 4 রানও যদি বাই হয়, তাহলে কিন্তু ম্যাচটা টাই হয়ে যায়। ঠিক। এবার একটা বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, ছোট্ট বিরতি নিচ্ছি, তবে খুব দ্রুত ফিরবো, সঙ্গে থাকুন। ফিরে এলাম স্টেডিয়াম বিরতিনে, জয়জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে, আমার সঙ্গে রয়েছেন গৌতম ভট্টাচার্য, কলকাতা টিভি যুগ্ম সম্পাদক। লর্ডসে ভারতের হার, তবে এই ম্যাচ নিয়ে পোস্টমর্টেম চলছে, ময়নাতদন্ত চলছে, অনেকে অনেক রকম টার্নিং। জয়জ্যোতি, তার আগে বলি, আমি কালকে তোমার স্টেডিয়াম বুলেটিনটা দেখেছি, বেশ ভালো বলেছো। তুমি বলছিলে বারবার করে যে তোমার ভয় হচ্ছে যে বার্বেডোসের মতো ভারত ভেঙে পড়বে কিনা, যেখানে 120 রান তাড়া করতে গিয়ে সচিনের ভারত 81 রানে অল আউট হয়ে গিয়েছিল। ওই ম্যাচের পর আমার এখনও মনে আছে যে প্রেস কনফারেন্স হয়েছিল টয়লেটে। জীবনে কোনো দিন টয়লেটে আমি কোনো প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করিনি, একটা বড় টয়লেট ঠিক ড্রেসিং রুমের পাশে, কারণ তখনকার দিনে ড্রেসিং রুমেই প্রেস কনফারেন্স হতো। আর ওয়েস্ট ইন্ডিজ শিবিরে খুব বেশি সাংবাদিক যাননি, 5-6 জন আমরা ওই ড্রেসিং রুমে ঢুকে যেতাম। সেদিন ড্রেসিং রুম এত উত্তপ্ত ছিল, কোচ মদনলাল এত চিৎকার চেঁচামেচি করছিলেন, সচিন টেন্ডুলকার এত চিৎকার করছিলেন যে বাধ্য হয়ে ওইটাকে স্থানান্তরিত করতে হয়। এবং আজহারউদ্দিন, সৌরভ গাঙ্গুলি যারা রান পাননি তারা মাথা নিচু করে পাংশু মুখে ঘুরছিলেন। আজকে অনেকের ধারণা ছিল বা আশঙ্কা ছিল যে বার্বেডোস না লর্ডসে ফেরত আসে, সেটা কিন্তু একদমই হয়নি। আজকেরটা আমি বলবো হিরোইক ডিফিট। হতেই পারে তুমি হেরে গেছো, কিন্তু তুমি লড়াই করে হেরেছো এবং জান প্রাণ দিয়ে হেরেছো। একটা নতুন টিম উঠে আসছে শুভমন গিলের নেতৃত্বে, এই টিমে বিরাট কোহলি আর রোহিত শর্মা থাকলে আমার এখনও মনে হয় লড়াইটা হয়তো আরও হয়তো বেটার হতো। কিন্তু যে টিমটা আছে তারা কিন্তু মানে যাকে বলে ন্যাশনাল ফ্ল্যাগের জন্য লড়াই করা, প্রায় সেইভাবে লড়াই করেছে। এবং লাস্টের দৃশ্যটা আমি বলছিলাম যে শেক্সপিয়ারের ট্র্যাজেডির মতো, যখন পায়ে লেগে বেলটা শোয়েব বাশির, যার আঙুলের হাড় সরে গেছে, যে পরের টেস্ট ম্যাচ খেলতেই পারবে না তুমি ধরে নাও, তাকে ফেরাতে হলো ইংল্যান্ডকে, এবং তার বলেই কিনা নিষ্পত্তি হলো। মোহাম্মদ সিরাজ, যিনি অলরেডি ম্যাচ ফির 15% কাটা গেছে, তিনি মাথা নিচু করে বসে পড়লেন হাঁটুভঙ্গে, মানে উরুভঙ্গের যন্ত্রণার মতো, এবং তাকে এসে হ্যারি ব্রুক এবং ইংল্যান্ডের অন্য ফিল্ডাররা এসে সান্ত্বনা দিলেন। সেই সময় বেন স্টোকস উল্টো দিকে নার্সারি এন্ডে বেন স্টোকস জড়িয়ে ধরেছেন রবীন্দ্র জাডেজাকে, বিশ্বের সেরা দুজন অলরাউন্ডার আলিঙ্গনবদ্ধ, এদিকে তুলে দিলেছেন একে। এটাই ক্রিকেটের ছবি, এটাই জীবনের ছবি। একদম, মানে পুরো জীবন যেন এই ক্রিকেটটা। এই ম্যাচটাকে ঘিরেই কত বিতর্ক, উত্তপ্ত কনভারসেশন শুভমন গিলের সঙ্গে জ্যাক ক্রলির, এবং শেষ চিত্রটা দেখুন যেটা গৌতমদা এত সুন্দরভাবে চিত্রায়িত করলো বলবো, সেটাই জীবন, এবং সব কিছু ঠিকঠাক হয়ে যায় শেষে। তবে ভারতের হার, এটা মানতেই হবে। একটা জিনিস ঠিকঠাক হয়নি, যে ইংল্যান্ডকে জেতার জন্য বডি লাইন বোলিং করতে হয়েছে। একদম। এই ম্যাচ ঘিরে অনেকে অনেক রকম কথা বলছেন, টার্নিং পয়েন্ট এটা, টার্নিং পয়েন্ট ওটা। কোথাও গিয়ে আমার মানে পার্সোনালি মনে হচ্ছে টার্নিং পয়েন্ট ওই যে ঋষভ পান্থের রান আউট হয়ে যাওয়া, মানে সেই লাঞ্চের একদম আগে ঋষভ পান্থ যদি থাকতেন তাহলে 387টা মানে ইন্ডিয়ার স্কোর হতো না প্রথম ইনিংসে, সেখান থেকে লিড আরও বাড়তো। আপনার কাছে টার্নিং পয়েন্ট কোনটা? আমার কাছে টার্নিং পয়েন্ট ঋষভ পান্থের আজকে তাড়াতাড়ি আউট হয়ে যাওয়া। আজকে ঋষভ পান্থ যদি কিছুক্ষণ থাকতেন এই ম্যাচ ভারত জিতে যায়। আর সেকেন্ডলি আবার বলবো, আমি জানি না জাডেজার ওপর কী ইনস্ট্রাকশন ছিল, আমরা দেখছিলাম বারবার অভিমন্যু ঈশ্বরের নিচে এসে তিনি নানান কথা বলছেন, চেঁচাচ্ছেন। জাডেজা বুমরা থাকার সময়, আবার বলছি, আমি একটা স্ট্যাটস দেখছিলাম, রবি শাস্ত্রী বোধহয় 10 নম্বরে নেমে সবচেয়ে বেশি বল খেলেছেন, 54 বল। আজকে বুমরা সেই রেকর্ডটা স্পর্শ করলেন। বুমরাকে আমি ধরেই নেবো, বুমরা এসছে মানে 14-15 বল বড়জোর খেলবে, এইরকম প্রেশারের মধ্যে আরও কম বলও খেলতে পারে। সেখানে আমি রবীন্দ্র জাডেজা, আমি তো ম্যাচ হেরে গেছি, আমি 2-1টা চান্স নিয়ে মারবো না কেন? স্পেশালি আমি যখন দেখলাম সে 15 বল 20 বল জমে গেছে, তাকে নিয়ে চিন্তার কিছু নেই, মোটামুটি একটা দিক ধরে রাখছে, তখন আমি বোধহয়, আর আমি যখন ছাড়লাম ওকে 4th 5th বলে রান নিচ্ছিলাম, একটা বেন স্টোকসের গোটা ওভার ছেড়ে দিলাম। এবার ওই ওভারগুলো ছেড়ে দিলে সত্যিই প্রবলেম হয়। বেন স্টোকস যেভাবে ওই ওভারটা বল করেছেন বুমরাকে, তাতে বুমরার ধৈর্য হারানো খুব স্বাভাবিক। একদম, আলোচনা চলছে, একটা ছোট্ট বিরতি নেওয়ার আরও একবার সময় হয়ে গিয়েছে, ছোট্ট বিরতি, ফিরছি খুব শীঘ্রই। ফিরলাম বিরতির পর, জয়জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে, আলোচনা জমে উঠেছে, এবং ইংল্যান্ডের একজন বোলারকে নিয়ে আলোচনা করতেই হচ্ছে, জোফ্রা আর্চার। 4 বছর পর লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটান এবং কি চমৎকার বোলিং করেন।
3টি উইকেট নিয়েছেন দ্বিতীয় ইনিংসে, এবং ভারতীয় ব্যাটারদের কিন্তু কমফোর্টেবল দেখায়নি তার বিরুদ্ধে যখন ইন্ডিয়ান ব্যাটাররা নেগোশিয়েট করছিলেন, এবং 140-এর উপর 140 কিলোমিটার প্রতি ঘন্টায় তিনি বোলিং করেছেন। জফরা আর্চারের এই পারফরমেন্স নিয়ে কী বলবেন? জফরা আর্চারের মতো ফাস্ট বোলাররা যখন ক্রিকেটে ফিরে আসেন তখন ক্রিকেট আরও বেশি অলংকারে আরও বেশি অলংকারে শোভিত হয়। জফরা আর্চার আমার ধারণা পেস আরও বাড়বে, উনি ইঞ্জুরির জন্য এখনও ফুল জফরা আর্চার যে রান আপটা সেটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু অসাধারণ উনি আশায় ইংল্যান্ড টিমে একটা জেনুইন একটা স্ট্রেংথ যোগ হয়েছে। কারণ এই ইংল্যান্ড বেন স্টোকস ছাড়া সেই অর্থে সেরকম কোনো, আমি আবার বলছি অ্যান্ডারসন ব্রডের ইংল্যান্ড এটা নয়, গ্রেম সোয়ানের ইংল্যান্ড এটা নয়। এই ইংল্যান্ডে বোলাররা বেন স্টোকস বাদ দিয়ে একজনও 5 বছর আগের ইংল্যান্ড টিমে চান্স পাবেন না, একজনও না। সো সেখানে জফরা আর্চারের আশাটা নিশ্চয়ই একটা বড় শক্তি যোগ করেছে, এবং জফরা আর্চার ছাড়া এই টেস্ট ম্যাচটা আমার মনে হয় ইংল্যান্ড বার করতে পারতো না। আবার বলছি যে ভারতের এই টিমটা কিন্তু ভালো লড়াই করেছে, এবং ভারতের এই টিমটা মেন প্লেয়ার হচ্ছে, আমরা এখনও তাকে নিয়ে আলোচনা করিনি, তার নাম KL রাহুল। দুর্দান্ত ব্যাটিং করছেন তিনি, কোহলি নন, রোহিত নন, তার ব্যাটিং অর্ডার নিজস্ব কিছু নেই, যখন তখন কখনো 1, কখনো 4, কখনো 5, কখনো 6, কোনো ইগো না রেখে তাকে ক্যাপ্টেন করা হলো না, হঠাৎ করে শুভমন গিলকে ক্যাপ্টেন করে দেওয়া হলো, রাহুল অনেক সিনিয়র, সেসব কিছু মাথায় না রেখে যেভাবে তিনি ঠান্ডা মাথায় খেলে যাচ্ছেন এইটা দেখার মতো। এবং রাহুলকে ঘিরে যে টিমটা, সেই ব্যাটিং ইউনিটে এখন জাডেজা একজন কন্ট্রিবিউটার, যিনি পরপর 4টে হাফ সেঞ্চুরি করলেন, একটা ব্যাটিং ইউনিট তৈরি হচ্ছে, কিন্তু মেন লোক কিন্তু তোমার KL রাহুল। ওই একটা কথাই তো যেটা বলছিলাম যে রাহুল নাম তো শোনাই হোগা, একসময় রাহুল দ্রাবিড় শাসন করতেন এই ইংল্যান্ডের মাটিতে, এখন KL রাহুল দুর্ধর্ষ ব্যাটিং। এই রাহুল এর আগেও 2021-এ 17 রান করেছিলেন এই লর্ডসে, এবারও তাই করলেন, এবং যতক্ষণ ছিলেন মনে হচ্ছিল যেন ধ্রুপতি ব্যাটিংয়ের এক্সিবিশন চলছে। ভেঙ্কসারকারকে বোধহয় বলছেন দিলীপ ভাই আমি আসছি, আপনার তো একটা আছে কিন্তু আমার সঙ্গে অনেক সময় পড়ে আছে, আমি তো আবার পরের ইংল্যান্ড ট্যুরেও আসবো। ঠিক ঠিক ঠিক। আর আরেকজনকে নিয়ে অবশ্যই আলোচনা করতে হবে, গৌতম গম্ভীর অবশ্যই খুশি হবেন, ইন্ডিয়া হেরেছে ঠিকই, তবে তার স্নেহধন্য ওয়াশিংটন সুন্দর যেভাবে বোলিং করেছেন, 4টি উইকেট নিয়েছেন, 4জনকেই ক্লিন বোল্ড করেছেন, এবং ব্যাট হাতে তো কন্ট্রিবিউট করছেনই, তাই এবারে মনে হয় অন্য কোনো নাম আর ভাবারই বিষয় নেই, ওয়াশিংটন সুন্দর ম্যানচেস্টারে খেলছেন। ইয়েস, ওয়াশিংটন সুন্দর দুরন্ত বল করেছেন। আমার কুলদীপ যাদবের জন্য খারাপ লাগছে যে কুলদীপ যাদবকে আবার বসে থাকতে হবে। কুলদীপ যাদব এখন জাডেজাকে যদি একজন তুমি ব্যাটসম্যান ধরে নাও তাহলে কিন্তু তুমি কুলদীপ যাদবকে আনতে পারো, কারণ তুমি যদি 20 উইকেট না নাও তুমি কিন্তু ম্যাচ জিতবে না, কোনো চান্স নেই জেতার। সো তুমি কি জাডেজাকে আনবে? তুমি তোমার অলরেডি নীতিশ রেড্ডি আছে, কতজন তুমি ব্যাটসম্যান খেলাবে? যদি একজন বোলার বাড়াই তাহলে কি অসুবিধা হবে? সো এই কম্বিনেশনগুলো দেখতে ওয়াশিংটন সুন্দর খুব ভালো বল করেছেন, স্পেশালি লেফট হ্যান্ডারদের সঙ্গে দারুণ বোলিং করেছেন, এবং অ্যাকচুয়ালি ওয়াশিংটন সুন্দরই কিন্তু ভারতকে টেস্ট ম্যাচটায় ফিরিয়েছেন। যে টেস্ট ম্যাচটা খুলে গেছিলো ভারতের জন্য, সেটা ওয়াশিংটন সুন্দরের বোলিংয়ে ম্যাচটা খুলে যায়। অবশ্যই, একদম সময় শেষ প্রায় বলতে গেলে, একটা খালি লাইন দিয়ে শেষ করব যে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। সত্যি এই মুহূর্তে তো শীত চলছে ভারতীয় ক্রিকেটে, তবে বসন্তের আগমন কি হবে ম্যানচেস্টারে, কি বলছেন আপনি? ঋষভ পন্থের চোটটা খুব ইম্পর্টেন্ট। ঋষভ পন্থের চোটটা কী অবস্থা আছে ভারত দেখেছে, যে বিপন্ন অবস্থাতেও ভারত কতটা লড়াই করতে পারে। আমি গৌতম গম্ভীর হলে হয়তো টিমকে বলতাম যে তোমরা এইরম কোণঠাসা অবস্থায় এইরম ব্যাটিং করেছো, কতটা কনফিডেন্স তোমরা, ইংল্যান্ড তোমাদের ভয় পায়, ইংল্যান্ডকে বডি লাইন বোলিং করতে হয়েছে, ইংল্যান্ডকে সব রকম কিছু করে প্রায় ম্যাচ জিততে হয়েছে। পরের টেস্ট ম্যাচটা দেখো ইংল্যান্ড কিন্তু তোমাদের ভয় পাবে। পন্থের যদি চোট সেরে যায়, ম্যানচেস্টার যদি আবহাওয়া ভালো থাকে, হুনোস 2-2 হয়ে যাবে কিনা। একদম ম্যানচেস্টার জমজমাটা। তবে লর্ডস টেস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল দুটি দলের কাছেই, মোমেন্টাম অবশ্যই শিফট হয়েছে ইংল্যান্ডের দিকে, কে বলতে পারে ম্যানচেস্টার আবার 2-2 হবে। আমি বলছি ভারত হেরেছে কিন্তু হতমান হয়নি। একদম তাই, সিরিজ জমজমাট দেখুন প্রত্যেকদিন স্টেডিয়াম বুলেটিন। এখানে আজকে বিদায় নিতে হচ্ছে, অনেক ধন্যবাদ গৌতম দা আপনাকে। শেষ করছি আজকে স্টেডিয়াম বুলেটিন, পাওয়ার্ড বাই SNU, কো-প্রেজেন্টেড বাই জ্যাক অলিভার। দেখতে থাকুন কলকাতা টিভি। সবাই ভালো থাকবেন। আজকে সবার মন খারাপ, কিন্তু কি করা যাবে, টিম তো লড়াই করেছে। আজকের মতো চলি, শুভরাত্রি।